Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে স্বাগতম। গতদিন আমরা একটা টপিকসে আলোচনা ইনকমপ্লিট রেখেছি অথবা একসঙ্গে সম্ভব হয়নি, ভিডিওটা বড় হবে তাই। সেটা হচ্ছে ক্লোজ এর ক্লাসিফিকেশন। ক্লোজ এর ক্লাসিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বড় একটা টপিকস, বাট এর কমন টপিকসটা আমরা আগে একটু আলোচনা করব, তারপরে ওইটার ডিটেলস যেটা আছে সেটা আমরা পরে দেখব। তো ক্লোজ, এখানে আমরা গতদিন আমরা দেখছি যে ক্লোজটাকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটা ভাগের নাম অলরেডি আমি গতদিন লিখে দিয়েছি। সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল, এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। দুই নম্বরটা হচ্ছে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট। তিন নম্বরটা কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং ক্লোজ। আমি সংক্ষিপ্ত ক্লোজটা লিখলাম সংক্ষিপ্তভাবে ক্লোজ। তো এই হচ্ছে মোটামুটি তিন প্রকার প্রধানত। এখন আমরা যদি এই তিনটাকে একটু ভালোভাবে জানতে চাই তাহলে বিষয়গুলো কিরকম হয় সেটা একটু দেখবো আমরা। আর যে কোনো ক্লাসিফিকেশনটা বোঝার আগে ওই শব্দটার মিনিংটা কি এটা একটু বুঝতে হবে, তাহলে আমাদের সংজ্ঞাটা অনেক দিন মনে থাকবে। যেমন আমরা যদি এখানে এখন আলোচনা করি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আসলে প্রিন্সিপাল এই শব্দটার অর্থ হচ্ছে মুখ্য বা প্রধান। ইন্ডিপেন্ডেন্ট এইটার অর্থ হচ্ছে স্বাধীন। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটাকে বলতে চাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা বলতে পারি যে যে ক্লোজগুলো বাক্যে মুখ্য ভূমিকা পালন করে বা প্রধান ভূমিকা পালন করে এবং যে ক্লোজের অর্থটা অন্য কোনো ক্লোজের উপরে নির্ভর করে না, অর্থাৎ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্লোজটাকেই আমরা বলবো কি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, আমি দুটো ক্লোজের এক্সাম্পলটা একসঙ্গে দেখাচ্ছি। এখন দ্বিতীয় ক্লোজ যেটা সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট শব্দটার অর্থ হচ্ছে অধীনস্থ, আর ডিপেন্ডেন্ট এর অর্থ হচ্ছে নির্ভরশীল। আমরা যদি এই অর্থগুলো বুঝি তাহলে সংজ্ঞাটা মনে রাখা খুব সহজ। তার মানে যে ক্লোজটা অন্য একটা ক্লোজের অধীনে থাকে বা অধীনস্থ হয়ে ব্যবহার হয়, অথবা যে ক্লোজটার মিনিং বা অর্থ অন্য একটা ক্লোজের উপরে নির্ভরশীল হয়, সেই ক্লোজগুলোকেই বলা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারি, যেমন since I was ill, I could not go to college. এখানে আমরা যদি দেখি since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমরা এই ক্লোজটা যদি বলি তাহলে কি হচ্ছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আমি যদি চুপ থাকি তাহলে কোনোদিনই এটা কি পরিপূর্ণভাবে অর্থ ক্লিয়ার করতেছে না। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাহলে কি হলো, তারপরে কি মারা গেলাম না হসপিটালে গেলাম না কি হলো, এই বিষয়টা ক্লিয়ার করতেছে না। সুতরাং এটা কখনোই প্রিন্সিপাল ক্লোজ হতে পারে না। দ্যাট মিনস এটা অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লোজ। কিন্তু যদি এই ক্লোজটা পড়ি I could not go to college, আমি কলেজে যেতে পারিনি, কারো উপরে নির্ভরশীল হচ্ছে না, অর্থ পরিপূর্ণভাবে ক্লিয়ার করতেছে। সুতরাং অবশ্যই এই ক্লোজটা কি হচ্ছে, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ এবং এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আরো একটা বিষয় একটু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, খুব সহজেই সেটা তাহলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে সাধারণত কনজাংশনগুলো সাবঅর্ডিনেট ক্লোজের সামনে থাকে, অর্থাৎ যে ক্লোজটার সামনে কনজাংশন থাকে সাধারণত সেই ক্লোজটারই কি সাবঅর্ডিনেট ক্লোজ হওয়ার একটা পসিবিলিটি বেশি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্য যে কোনো বাক্যে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। যেমন এখানে সাবঅর্ডিনেট ক্লোজটা আগে আছে কিন্তু এটা অন্য কোনো বাক্যে পরেও থাকতে পারে। যেমন আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দেই,
she could not pass in the exam though she read more and more. এখানে আমরা দেখতেছি she could not pass in the exam though she read more and more. যদিও সে অধিক পড়েছিল তারপরেও সে পাশ করতে পারেনি। এখানে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে খুব সহজেই দেখা যাবে she could not pass in the exam এই পর্যন্ত এই ক্লোজটা সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ কারো উপরে এটা নির্ভরশীল নয়। পক্ষান্তরে পরের ক্লজটা যদি আমরা পড়ি, দো she read more and more, যদিও সে কি অধিক পড়েছিল বা অনেক বেশি পড়েছিল। তাহলে যদিও সে অধিক পড়েছিল, যদি আমি এইটা এককভাবে বলি তাহলে যদিও সে অধিক পড়েছিল তাহলে সে কি করলো, বড স্ট্যান্ড করলো নাকি অনেক বেশি ভালো রেজাল্ট করলো না ফেল করলো, এটা আমি বুঝতে পারতেছি না। তার মানে এই ক্লোজটা কখনোই তার ক্লিয়ার কনসেপ্টটা দিচ্ছে না বা সম্পূর্ণভাবে তার অর্থ প্রকাশ করতেছে না। তাহলে অবশ্যই দো she read more and more এই ক্লোজটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে আমরা এখানে দেখলাম যে প্রিন্সিপাল ক্লোজ আগে আছে, সাবঅর্ডিনেট ক্লোজ পরে আছে। আরেকটা বিষয় যেটা আমি দেখতে বলছি, এই যে সিন্স এখানে এইটা কিন্তু কনজাংশন, এখানে এটা কনজাংশন। তাহলে আমি বলছিলাম যে যে ক্লোজটার আগে কনজাংশন থাকে সেইটা সাবঅর্ডিনেট। ঠিক একইভাবে read more and more এখানেও কিন্তু এর আগে কনজাংশন আছে দো, তার মানে এই সেই হিসাবে যদি আমি দেখি তাহলেও এটিও কি অবশ্যই সাবঅর্ডিনেট একটা ক্লোজ। তাহলে এইটা দিয়ে আমরা কনজাংশন দিয়েও মনে রাখবো, সেই সঙ্গে অর্থ এবং অন্যান্য বিষয়গুলো দিয়েও আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। তো এইটার ক্ষেত্রে আমি বলবো আসলে বাস্তবে কোঅর্ডিনেটিং ক্লোজ এর কোনো অস্তিত্ব নেই বা নেই বললেই চলে। কোঅর্ডিনেটিং ক্লোজ অনেক বড় বড় বই যারা লিখেছেন তাদের ভাষ্যটা এরকম যে আসলে কোঅর্ডিনেটিং ক্লোজের কোনো অস্তিত্বই নেই। পরপর যদি একই ধরনের প্রিন্সিপাল ক্লোজ বা দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন একত্রিত ব্যবহার হয়ে কোনো বাক্য গঠন করে তখন তাদের এই টোটাল প্রক্রিয়াটাকে বা টোটাল ক্লোজটাকে কোঅর্ডিনেটিং ক্লোজ বলা হয়। অর্থাৎ সমজাতীয় সমশ্রেণী, তার মানে কি দুটো প্রিন্সিপাল ক্লোজ যদি পরপর একত্রিত হয়ে বাক্য গঠন করে সেটাকেই আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লোজ। যেমন আমরা একটা এক্সাম্পল যদি এখানে দেই, I ate rice and they went there. এখানে আই দিলেই হবে এমনও নয়, আইও কেউ যদি দেয় কোনো সমস্যা নেই, তবে দুটো সাবজেক্ট যদি এক হয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটা উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আর যদি দুটো আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় সাবজেক্টটা উল্লেখ করতে হবে। এখানে আমরা যদি দেখি দুটোই কি প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম, অথবা উই অ্যাট রাইস আমরা ভাত খেয়েছিলাম, অথবা দে অ্যাট রাইস তারা ভাত খেয়েছিল, দুটোই প্রিন্সিপাল ক্লোজ। আবার যদি আমরা পরেরটা বলি, দে বা আই বা উই ওয়েন্ট দেয়ার আমরা সেখানে গিয়েছিলাম বা আমি সেখানে গিয়েছিলাম, তাহলে এখানে গিয়েছিলাম কোনো ক্লোজটাই কারো উপরে নির্ভরশীল নয়, দুটোই প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এইটাও যেহেতু প্রিন্সিপাল এটাও প্রিন্সিপাল, তাহলে দুটো প্রিন্সিপাল ক্লোজ একত্রিত হয়ে আমরা যে একটা বাক্য গঠন করতেছে বা যে প্রক্রিয়াটা এখানে গঠিত হচ্ছে এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। কোঅর্ডিনেটিং ক্লোজ তার মানে আমরা যদি বাস্তবিক দিক থেকে চিন্তা করি কোঅর্ডিনেটিং বলতে আসলে কিছু নেই, দুটো প্রিন্সিপাল ক্লোজের সমন্বয়কে এখানে বোঝাচ্ছে। এরপরে এই তিনটা ক্লোজের মধ্যে আমরা ইনশাআল্লাহ ক্লোজের পরবর্তী ক্লাসিফিকেশনে দেখব যে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তবে একাডেমিকের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ হাফেজ।